হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং এবং ম্যাথের ক্লাস হচ্ছিল লেভেল 4 এবং লেভেল 6 এর, আজকে লেভেল আগে দুদিনে তোমরা লেভেল 4 এর এনটিপিসি সিবিটি 2 এর লেভেল 4 এর ম্যাথ এবং রিজনিং ক্লাস পেয়ে গেছো এক আর দুই পার্টে। আজকে তোমরা পাবে এনটিপিসি সিবিটি 2 এর লেভেল 6 এর ফার্স্ট পার্ট, যেখানে আমরা 1 থেকে 35টি ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। টোটাল 70টি রয়েছে। তো এর আগেও আমাদের সামনে রেলওয়ে গ্রুপ ডি কে এবং কনস্টেবলকে টার্গেট করে যে রিজনিং ক্লাস চলছিল, সেটা অনেকগুলি ক্লাস হয়ে আছে 34টির মতো। যারা যারা দেখোনি, প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা সেখান থেকে দেখে নেবে আগের ক্লাসগুলিকে অবশ্যই। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো কি রয়েছে, প্রদত্ত অক্ষর, সংখ্যা এবং প্রতীকে ক্রম পূরণ এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। বাঁ দিক থেকে ডান দিকে একটা সংখ্যা চিহ্নের ক্রম দেওয়া আছে বর্ণের, ঠিক আছে। এবং যদি ক্রম থেকে সমস্ত সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডান দিক থেকে অষ্টম স্থানে আসবে। কি বলেছে, সমস্ত সংখ্যাকে বাদ দিতে বলেছে। সংখ্যা যদি বাদ দেওয়া যায় তাহলে 2 বাদ চলে যাবে, 8 বাদ চলে যাবে, এদিকে 7, 3, 2, 4 আর 8 নেই কিছু, তাহলে এই কটা বাদ চলে যাবে। তাহলে এবার কি বলেছে, ডান দিক থেকে 8 নম্বরে কি আসবে। ডান দিক থেকে গুনতে শুরু করো, 1, 2, 3, তারপর আসবে 4, 5, 6, 7, 8 এম। তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, প্রতিটি সংখ্যা যুগলে প্রথম সংখ্যাটির উপর নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া সম্পাদনের ফলে দ্বিতীয় সংখ্যাটি প্রাপ্ত হয়। নিম্নলিখিত যুগলগুলির মধ্যে 3টি যুগল একই বিন্যাস মেনে একটি দল তৈরি করে। সেই সংখ্যা যুগলটি চয়ন করুন যা এই দলের অন্তর্ভুক্ত নয়। কি আছে এতে? 22, 34, তারপর আছে 17, 24, তারপর 25, 42 এবং 11, 12। তো যদি একটু দেখো তোমরা লক্ষ্য করে, 22 থেকে 34 এখানে কি হয়েছে, এখানে 22 কে 2 দিয়ে গুণ হয়েছে, নিয়ে 44 পেয়েছি, যা থেকে 10 বিয়োগ করে 34 আসছে। আমি যদি 22 কে 34 সাথে রিলেট করতে চাই, সেইভাবে আমরা করতে পারি। আবার তারপরটা দেখো, 17 কে ঠিক একই রকম ভাবে 17 গুণিত 2 হয়েছে 34, তার থেকে 10 বাদ দিয়ে হয়েছে 24। তাহলে আমি বুঝে যাচ্ছি যে আমাদের এই রিলেশনই এখানে রয়েছে। কিন্তু তারপরেরটাতে 25 গুণিত 2 সমান 50, 50 থেকে 10 বাদ দিলে পাবো আমি 40, কিন্তু সেখানে রয়েছে 42। তাহলে তারপরটা দেখে নেবো, 11 গুণিত 2 সমান হচ্ছে 22, 22 থেকে 10 বাদ দিলে হচ্ছে 12, তাহলে সেটা দেখো ম্যাচ করছে। তাহলে এ, বি এবং ডি এই তিনটে হচ্ছে ঠিকঠাক, এবং সি যেটা রয়েছে সেটা হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা, কারণ সেখানে যদি 42-এর জায়গায় 40 থাকতো, তবে সে সংখ্যাটি বাকিগুলিকে বাকিগুলিকে অনুসরণ করতো। অপশন নাম্বার সি হচ্ছে এখানকার সঠিক উত্তর, যেটি দলের অন্তর্ভুক্ত নয়। পরবর্তী, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই বর্ণগুচ্ছটি চয়ন করুন যেটি নিম্নলিখিত ক্রমের প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। AURT, BWSV, CYTX, তারপরে কি আছে ড্যাশ। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে এ রয়েছে, তারপরে এর প্রথমে রয়েছে বি, তাহলে এর প্রথমে রয়েছে সি, তাহলে পরবর্তীটার প্রথমে অবশ্যই ডি চলে আসবে, এবং অপশনে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এরপর রয়েছে পরেরটাতে ইউ, তারপর রয়েছে ডাব্লিউ, তারপর রয়েছে ওয়াই, তাহলে ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, অর্থাৎ একটা করে গ্যাপ দিয়ে হয়েছে, তাহলে ওয়াই, জেড, এ আবার আসবে, এ চলে আসবে। তাহলে ডি এর পর এ দিয়ে দেখো একটাই শুরু রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে, তাহলে আমরা বলতে পারছি যে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ডি, এ, ইউ, জেড। ঠিক অনুরূপ ভাবে যদি ডি, এ দিয়ে আরো একটা থাকতো, তাহলে তার পরেরটা চেক করে নাও, আর এর পর এস, এস এর পর টি, টি এর পর ইউ, তাই না? তারপরে ঠিক অনুরূপ ভাবে টি আছে, তারপর আছে ভি, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, তারপর আসতো যে ডি, এ, ইউ, জেড, যেটা হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি তে রয়েছে। পরবর্তী পরপর রিজনিং রয়েছে, যাই হোক জিআই রয়েছে পরপর প্রথম দিকে 4টে, তারপর অঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। কোশ্চেনও এরকমই ছিল। যাই হোক প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন দিয়েছে এখানে, টাইপিং মিস্টেক। সাধারণ জ্ঞাত ঘটনার থেকে ভিন্ন মনে হলেও বিবৃতিতে দেওয়া তথ্যগুলি সত্য বলে বিবেচনা করুন। তারপর বিবৃতি থেকে প্রদত্ত কোন সিদ্ধান্তটি যুক্তিসঙ্গতভাবে উপনীত যায় তা নির্ধারণ করুন। কিছু অ্যাথলিট হলেন ব্যবসায়ী, অর্থাৎ আমি যদি অ্যাথলিটদের একটা ডায়াগ্রাম তৈরি করি, অ্যাথলিট আর একটা হচ্ছে ব্যবসায়ী, বিজনেসম্যান, তাহলে এটা হচ্ছে অ্যাথলিটদের, এটা হচ্ছে বিজনেসম্যানদের। তাহলে এখানে বলেছে কিছু অ্যাথলিট হচ্ছে বিজনেসম্যান, যেটা আমরা এই ঘরটা পাচ্ছি। এবার বলছে সকল ব্যবসায়ী হচ্ছেন ধনী, সকল ব্যবসায়ী হচ্ছেন ধনী, তাহলে হচ্ছে ধনীর যদি সার্কেল করি, সে ধনীর সার্কেলের ভিতরে থাকবে ব্যবসায়ীদের সার্কেল। ক্লিয়ার, তাই না? তবে তো এটা হচ্ছে রিচ, তাদের মধ্যে সকল ব্যবসায়ী হচ্ছে ধনী, আর কিছু অ্যাথলিট হচ্ছে ব্যবসায়ী। ক্লিয়ার, তাহলে এখানে কি হচ্ছে, কিছু অ্যাথলিট ধনী, তাহলে কিছু অ্যাথলিট দেখো, এটা দেখো ধনীর মধ্যে তো পড়েছে না এই পোর্শনটা, তাহলে কিছু অ্যাথলিট ধনী হতেই হবে। কোনো অ্যাথলিট ধনী নয়, কোনো অ্যাথলিট ধনী নয় তা তো হতে পারছে না। যদি এখানে বলতো কিছু অ্যাথলিট ধনী নয়, তাহলে সেটা আমাদের আসতো
যে দুটোই ঠিক হতো, কিন্তু এখানে বলেছে যে কোনো অ্যাথলিট ধনী নয়, তাহলে সেটা তো সম্ভব নয় যে এখানে দেখো অ্যাথলিটের একটা পোর্শন রয়েছে যেটা ধনীর মধ্যে বা বিজনেসম্যানের মধ্যে রয়েছে। তাহলে যারাই বিজনেসম্যানের মধ্যে রয়েছে তারাই ধনী অবশ্যই, কারণ এখানে সকল ব্যবসায়ী ধনী বলে দিয়েছে, তাহলে 2 নাম্বারটা অনুসরণ করছে না। তাহলে কেবলমাত্র 1 নম্বর সিদ্ধান্ত যেটি হচ্ছে সঠিক, যেটা হচ্ছে অপশন নাম্বার বি তে শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। এরপরেরটাও রিজনিং। ওকে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সেই অক্ষরগুচ্ছটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীর মধ্যে থাকা প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। QHD MNV ITN EZF AFX, তারপর কি আসবে? তাহলে এখানে কি হচ্ছে কিউ, এখানে নিয়েছি মনে হয়, হ্যাঁ। তো কি আছে কিউ, তারপর রয়েছে এম, তারপর রয়েছে আই, প্রথম অক্ষরগুলো দেখবো ফার্স্ট আমি এ। যদি লক্ষ্য করো তাহলে কিউটা হয়েছে এম, তাহলে কিউ থেকে হয়েছে এম, তাহলে কি হয়েছে 4 ঘর পিছিয়ে এসছে। এম হয়েছে আই, দেখো সেটাও 4 ঘর পিছিয়ে এসছে। আই হয়েছে ই, সেটাও দেখো 4 ঘর পিছিয়ে এসছে। ই হয়েছে এ, সেটাও 4 ঘর পিছিয়ে এসছে। তাহলে তারপরেরটাও 4 ঘর পিছিয়ে আসবে, যেটা থেকে আমি পেয়ে যাচ্ছি ডাব্লিউ, আবার জেড থেকে কাউন্ট হয়ে যাবে আর কি। তাহলে ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে, যেটা দেখো দুটো, তাহলে এই দুটো বাদ চলে গেল ফার্স্টে। এরপরেরটা দেখবো এবার এইচ হয়েছে এন, তাহলে এইচ হয়েছে এন এ, কত হয়েছে 1 2 3 4 5 6 ঘর এগিয়ে গেছে। তাহলে এন হয়েছে টি, টিটা হয়েছে দেখো টি হয়েছে জেড, সেটা প্রত্যেকটা 6, এবং জেড হয়েছে এফ, তাহলে এফ ও 6 ঘর এগিয়ে পরেরটাতে যাবে। এফ যদি এখানে থাকে 1 2 3 4 5 6, এল এগিয়ে যাচ্ছে। তাহলে ডাব্লিউ এল দিয়ে দেখো একটাই অপশন রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, WLP, যেটা হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা বা যেটা প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারছে। পরবর্তী রয়েছে একটি অর্ধগোলকের উপর একটি লম্ববৃত্তাকার শঙ্কু স্থাপন করা হয়েছে, পেয়েছি অঙ্ক। শঙ্কুটির ভূমি ব্যাসার্ধ অর্ধগোলকটির ব্যাসার্ধের সমান। অর্ধগোলকটির ব্যাস 12 সেন্টিমিটার এবং শঙ্কুটির উচ্চতা 8 সেন্টিমিটার। যদি পাই সেন্টিমিটার স্কোয়ার অঞ্চল রং করার খরচ হয় 25 টাকা, তাহলে এই সমগ্র মিশ্র আকৃতিটির রং করতে কত খরচ হবে? দেখো এখানকার এই লেভেল 4 লেভেল 6 এর ম্যাথগুলো তোমরা একটু তুলনামূলক স্ট্যান্ডার্ড পাবে বাকি তোমাদের কনস্টেবল বা WBP এক্সামের থেকে বা রেলওয়ে গ্রুপ ডি এক্সামের থেকে। ঠিক আছে, তো ভয়ের কিছু নেই, অতটা সহজ ও কঠিনও না, দেখে নাও বুঝে নাও। কি রয়েছে এখানে অর্ধগোলক, আমি ছবিটা ফার্স্টে ড্র করে নিই। অর্ধগোলকের থেকে বেশি হয়ে গেল যদিও, তবু ভেবে নাও অর্ধগোলক। তার উপর একটা শঙ্কু স্থাপন করা হয়েছে লম্ববৃত্তাকার। ঠিক আছে, এবার কি বলেছে, শঙ্কুটির ভূমি ব্যাসার্ধ অর্ধগোলকটির ব্যাসার্ধের সমান, অর্থাৎ এটা স্বাভাবিকভাবে এটা যা ব্যাসার্ধ হবে শঙ্কুটারও ব্যাসার্ধ তাই। এবার অর্ধগোলকটির ব্যাস বলে দিয়েছে 12, অর্থাৎ টোটালটা যদি 12 হয় তাহলে এটা অবশ্যই 6, এটা যদি 6 হয়ে থাকে, আর শঙ্কুটির উচ্চতা বলে দিয়েছে এটা, যেটা হচ্ছে 8, তাহলে আমাকে কি চেয়েছে রং করার জন্য, তাহলে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, বা পার্শ্বতলের ক্ষেত্রফল, সরি সমগ্র বলছি, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এইদিকে তোমার গোলকের পার্শ্বতলের অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ নিচের দিকের কেবলটা, ওপরটা নয়। আর শঙ্কুটার বাইরের ক্ষেত্রফল, সেটা আমার দুটোই লাগবে, তার জন্য আমার এল প্রয়োজন বা তির্যক বাহুটা প্রয়োজন। তাহলে এটা 6, এটা 8, তাহলে এল বার করতে হবে আমাকে। ট্রিপলেট ওয়াইজ আমরা বার করতে পারি, যেটা হচ্ছে 10, সরি, কারণ আমরা জানি 6 8 10 হচ্ছে ট্রিপলেট, 6 স্কোয়ার 8 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। জানো তোমরা প্রত্যেকে, যারা আগের গুলো প্র্যাকটিস করেছো বা ক্লাস করেছো তারা প্রত্যেকে জানো এটা। তাহলে আমি পেয়ে যাচ্ছি তির্যক বাহু হচ্ছে এল। তাহলে আমি শঙ্কুর যে ক্ষেত্রফল বা সার্কেস এরিয়া অফ কোন, সেটা যদি বার করি, যেটা হচ্ছে পাই আর এল সমান, আমি পেয়ে যাচ্ছি পাই ইন্টু আর কত আছে এর 6 ইন্টু এল হচ্ছে 10, বা পাই ইন্টু 60। আমি পাই কেন রাখলাম সেটা পরে বলছি। আর অর্ধগোলকের বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, কারণ আমরা জানি যে গোলকের বাইরের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাহলে এর হয়ে যাবে অর্ধেক 2 পাই আর স্কোয়ার। তাহলে এর হচ্ছে 2 পাই আর স্কোয়ার, যেটা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, মানে হচ্ছে 6 ইন্টু 6 মানে হচ্ছে 36, বা পাই ইন্টু 72। এবার দুজনারই তো এর ক্ষেত্রফল বার করলাম, এর ক্ষেত্রফল বার করলাম, তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে দুটো যোগফল, অর্থাৎ পাই ইন্টু 60 প্লাস পাই ইন্টু 72। পাইকে কমন নিয়ে নাও, তাহলে পাই ইন্টু 60 প্লাস 70, একবারই করে দিচ্ছি, পাই ইন্টু হচ্ছে 132। এবার এখানে দেখো বলে দিয়েছে পাই সেমি স্কোয়ার অঞ্চল রং করার জন্য 25 টাকা খরচ হয়, অর্থাৎ এই পাই রং করার জন্য 25 টাকা খরচ হয়। তাহলে তার থেকে 132 গুণ বেশি তো এর ক্ষেত্রফলটা, তাহলে খরচ 132 গুণ বেশি হয়ে যাবে। 25কে 132 দিয়ে গুণ করে দাও, 25কে 132 দিয়ে গুণ করলে পেয়ে যাবে 3000
300 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। ওকে, পরবর্তী, কে হলো নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটির গুণফল? তাহলে এইটার মান বার করতে হবে। অ্যাকচুয়ালি এখানে টাইপিং এ সাজানোটা একটু গন্ডগোল হয়েছে, এটা পরের লাইনে আসবে। এই 1/k+4 * 1 - k 2 এর মান বার করতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে, এখানে যে ভগ্নাংশগুলো দিয়েছে 1/4, 2/3, 4/5, 5/8, 3/4, এদের মধ্যে ছোট এবং বড় সেটা বার করতে হবে। দেখো 1/4 আর 3/4, এখান থেকে বুঝে যাচ্ছে যে 1/4 হচ্ছে ছোট, 3/4 হচ্ছে বড়। এবার 3/4 আর 2/3, এদের মধ্যে দেখো 2/3 থেকে 3/4 বড়, আর 4/5 এই তিনটে, 1, 2 এবং 3, এই তিনটেরই দেখো হর এবং লবের ডিফারেন্স 1 আছে। এগুলোকে শিখতে হবে, কারণ এখানে যদি তুমি সেই এলসিএম করে ছোট বড় খুঁজতে চাও তাহলে তো হবে না, অনেক সময় চলে যাবে। তাহলে এগুলো দেখো লব এবং হরের ডিফারেন্স 1 আছে, যদি সেই 1 আছে বা ডিফারেন্স যদি সেম থাকে তাহলে যার হর বড় তার সেটি বড় হয়, বা যার লব বড় সেটি বড় হয়। তাহলে এখানে দেখো 2 এর 3, 4 এর 5, 3 এর 4, সবার মধ্যে 1 ডিফারেন্স, এর 3 আর 4 এর 1 ডিফারেন্স, 4 আর 5 এর 1 ডিফারেন্স, 2 আর 3 এর 1 ডিফারেন্স। তাহলে বুঝে যাচ্ছে যে এই তিনটের মধ্যে 4 এর 5টা হচ্ছে বড়। 1 এর 4 ছোট পেয়েছি, 4 এর 5 বড় পেয়েছি, 4 এর 5 বড় পেয়েছি। এবার 5 এর 8 আর 4 এর 5 এর মধ্যে কে বড় সেটা আমরা দেখে নেবো। দেখো 5 এর আর 4 এর 5 আর 5 এর 8, একে 5টাকে যদি তুমি 10 করে দাও, 2 দিয়ে গুণ করে 10 এর মধ্যে 8 চলে যাবে, তাহলে 8 এর মধ্যে 5 আর 10 এর মধ্যে 8 এর মধ্যে দেখো 4 এর 5টাই হচ্ছে বড় আর 5 এর 8টা ছোট। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ছোট হচ্ছে 1 এর 4 আর বড় হচ্ছে 4 এর 5। এই দুটোর গুণফল বলেছে কে, তাহলে গুণফল হচ্ছে 1/5। 1/5 যদি হয়ে থাকে তাহলে এর ভ্যালুটা এবার বসাতে হবে 1/k, মানে 1/1/5। এটা অ্যাকচুয়ালি এরকম করার প্রয়োজন পড়বে না, আরো সংক্ষিপ্তাকার করা যাবে। আর 1/k মানে 1/1/5 - 2। এবার 1/1/5 হয়ে যাবে 5 + 4, আর এইদিকে হয়ে যাবে 5 - 2। এদিক থেকে পাচ্ছি 9 × 3 = 27, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। পরবর্তী, যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছটি প্রথম অক্ষরগুচ্ছের সঙ্গে এবং চতুর্থ অক্ষরগুচ্ছটি তৃতীয় অক্ষরগুচ্ছের সঙ্গে সম্পর্কিত, ঠিক সেইভাবে পঞ্চম অক্ষরগুচ্ছের সঙ্গে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। MDT, PAW, RFQ, UCT আর LSK, অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টা কিভাবে সম্পর্কিত, দেখো দ্বিতীয়র সাথে প্রথমটা বলেছে, তাই না? M হয়েছে P, এখানে নিয়েছি, হ্যাঁ নিয়েছি। M হয়েছে P, তাহলে এমটা হয়ে গেছে পি তে, মানে দুটো ঘর জাম্প করেছে। আর হয়ে গেছে ইউ তে, আর দেখো ইউ হয়েছে দুটো ঘর পেরিয়ে 3 নম্বরে চলে গেছে। তাহলে ইউ, তারপরে তাহলে এলটা হয়ে যাবে দুটো ঘর জাম্প করে ও তে, তাই না? এল দুটো ঘর জাম্প করে ও তে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে ও। তারপরে আছে ডি, যেটা হয়েছে এ, তাহলে ডি কি হয়েছে 3 ঘর পিছিয়ে গেছে। আবার এখানে সিটা দেখো, এফটা হয়েছে দেখো সি, তাহলে এফটাও হয়েছে কি 3 ঘর পিছিয়ে গেছে। তাহলে কি হবে, তাহলে এখানে এসটা কি হবে, এফ দেখো সি তে, তাহলে এসটাও 3 ঘর পিছিয়ে যাবে। এসটা যদি 3 ঘর পিছিয়ে যায় তাহলে কিসে চলে আসছে, পি তে চলে আসছে, তাহলে ও পি। এবার ও পি দিয়ে দেখো একটাই অপশন রয়েছে, যেটা রয়েছে সি তে, যেটা হচ্ছে ও পি এন। অপশন নাম্বার সি রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, শ্রেণীর পরীক্ষায় রমেশের র্যাঙ্ক ওপর দিক থেকে 16তম এবং নিচের দিক থেকে 21তম। যদি কেবলমাত্র 21 জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে তার শ্রেণীর কতজন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন? তাহলে সেই জন্য আমাকে প্রথম দিয়ে দেখো, আগের ক্লাসে তোমরা পেয়েছিলে লেভেল 4 এর, যে এখানে কি বলেছে, রমেশের র্যাঙ্ক উপর থেকে 16 এবং নিচের থেকে 21, তাহলে মোট ছেলে কতজন আছে সেটা আমরা বার করে নেবো, যেটা হচ্ছে 16 + 21 - 1, যেটা হচ্ছে 37 - 1 = 36। এবার মোট ছেলে যদি 36 জন হয়ে থাকে তাদের মধ্যে 21 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাহলে ফেল করেছেন কত, 36 - 21 = হচ্ছে 15। তাহলে 15 জন ফেল করেছেন বা অনুত্তীর্ণ হয়েছেন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন একটি নির্দিষ্ট বেগে। যদি তিনি তার বেগ 30% বৃদ্ধি করেন তাহলে তিনি ওই একই দূরত্ব অতিক্রম করতে 15 মিনিট কম সময় নেন। তার প্রকৃত বেগে তিনি কত সময়ে নির্ধারিত দূরত্বটি অতিক্রম করেছিলেন? তাহলে কি হচ্ছে, তার গতিবেগ 30% বাড়ানোর জন্য তার পূর্বের সময়ের তুলনায় 15 মিনিট কম সময় লাগে যেতে একটা জায়গাতে। তা ধরে নাও প্রথমে তার বেগ ছিল 10 বা 100 ধরতে পারো, তার 30% বাড়িয়ে দিলে তার হয়ে যাবে 13 বা 130। আমি শূন্যগুলোকে কেটে দিচ্ছি। তাহলে বেগের গতি ছিল অনুপাত কি হয়েছিল, প্রথমে ছিল 10, পূর্বে ছিল 10 আর বর্তমানে হয়েছে 13, 30% বাড়াতে। এবার বেগের রেশিও যদি 10:13 হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে সময়ের রেশিও হয়ে যাবে কত,
13:10 উল্টে যায়, রিভার্স হয়। ওকে, তাহলে 13:10 যদি হয়, আগে 13 ইউনিট সময় লাগতো, এখন 10 ইউনিট সময় লাগে। তাহলে কম কত সময় লাগছে? 3 ইউনিট। সেই 3 ইউনিটটা কম বলেছে এখানে 15 মিনিট। 3 ইউনিট যদি 15 মিনিট হয়ে থাকে, তাহলে 1 ইউনিট কত? 1 ইউনিট হবে 5 মিনিট। 1 ইউনিট যদি 5 মিনিট হয়, পূর্বে সময় কত লাগতো? 13 ইউনিট সময় লাগতো। তাহলে পূর্বে সময় লাগতো 13 গুণিত 5, যেটা হচ্ছে 65 মিনিট, তাই না? 65 বলতে 1 ঘন্টা 5 মিনিট, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। পরবর্তী, একটি 2 অঙ্কের সংখ্যার 1/7 হলো অপর একটি সংখ্যার অর্ধেকের চেয়ে 15 কম। 2 অঙ্কের সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল কত? দেখো অঙ্কটা ভুল আছে। যদি এখানে অপর একটি সংখ্যার চেয়ে থাকে, তাহলে এটা আমরা বার করতে পারবো না। প্রথমে দেখলাম, আমি কোশ্চেন পেপার চেক করতে গিয়ে দেখলাম বাংলা এবং ইংরেজি ভাষার মধ্যে গন্ডগোলের কারণ এটা। একটি 2 অঙ্কের সংখ্যার 1/7 হলো সেই সংখ্যাটারই অর্ধেকের চেয়ে 15 কম। ক্লিয়ার? এটা হবে অঙ্কটা। তাহলে কোন একটি সংখ্যাটাকে তুমি যেভাবে খুশি ধরতে পারো, এইভাবে ধরতে পারো, 10 × 10p + q, এইভাবে ধরতে পারো। দশকের সংখ্যা, এককের সংখ্যা এইভাবে ধরতে পারো। না ধরে সিম্পল আমি পুরো সংখ্যাটাকে ধরে নিলাম x। ঠিক আছে? তাহলে তার 1/7 বলতে x/7, এটা হচ্ছে কি? তার অর্ধেকের চেয়ে, অর্থাৎ x/2 এর থেকে 15 কম, এটা। ওকে, এই হচ্ছে আমাদের শর্তানুসারে, যেখান থেকে x/7 - x/2 = -15, এখান থেকে পাচ্ছি 14, এখান থেকে পাচ্ছি 2x - 7x = -15, যেখান থেকে আমি পাচ্ছি -5x/14 = -15, মাইনাস মাইনাস কেটে দাও, 5 দিয়ে এটাকে কেটে দাও 3, তাহলে x = 3 × 14 = 42। তাহলে সংখ্যাটি হচ্ছে 42। তাহলে তাদের অঙ্কদ্বয়ের যোগফল চেয়েছে আমাকে। অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 4 + 2 = 6। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 6 জন ব্যক্তি এ বি সি ডি ই এবং এফ কেন্দ্রাভিমুখী হয়ে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে উপবিষ্ট। বি ই এর ডান দিকে, ওকে আমি আর পড়ছি না, তোমরা রিডিং দাও, আমি ছবিটা এঁকে নিই। ক্লিয়ার? 6 আসন বিশিষ্ট একটি চেয়ার বা টেবিল, যাই হোক। এবার কি বলেছে? প্রথম শর্ত, বি ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে। তাহলে ই যদি এখানে বসে থাকে, তার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে বি। সি ই এর ঠিক বাঁ দিকে বসেছে, সি বসেছে ই এর ঠিক বাঁ দিকে। এফ ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে। এফ ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে যদি বসতে হয়, তাহলে দেখো এফ কে ডি কে বসতে হবে এখানে এবং এফ বসবে এখানে। কারণ তুমি যদি অন্যরকম ভাবে বসাতে চাও, তাহলে জায়গা পাবে না এফ এর জন্য। দেখো এখানে যদি তুমি ডি বসাতে, তার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে সি আছে অলরেডি, তাই না? আর কি হচ্ছে? তাহলে বাধ্য হয়ে এ বেচারাকে এখানেই বসতে হচ্ছে। তাহলে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে আছে? এর ডান দিক থেকে তৃতীয় স্থানে প্রথমে আছে সি, দ্বিতীয়তে আছে ই, তৃতীয়তে আছে ডি। তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, ডি। পরবর্তী, y এর 2/3 = z এর 8/15 হলে y is to z কত? এগুলো তো খুব সহজ, তাই না? y এর 2/3 মানে হচ্ছে 2y/3, গুণ করে দাও। এটা হচ্ছে z এর 8/15 এর সাথে সমান, মানে হচ্ছে 8z/15। ওপরে ওপরে কেটে দাও, 2 দিয়ে 4 আর 3 দিয়ে এটা 5। এই জেডটাকে এখানে নিয়ে চলে এসো, তাহলে y/z = 4/5। ক্লিয়ার? তাহলে y is to z = 4:5 পেয়ে গেলাম আমরা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট দেখো, এটাও একটা অঙ্ক যেটা তোমাকে না করে উত্তর করতে হবে, করতে গেলে টাইম চলে যাবে। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদে 2 বছর পরে 56,180 টাকা এবং 3 বছর পরে 59,550.80 টাকা হয়। বিনিয়োগ করা অর্থরাশির পরিমাণ কত? ওকে, অর্থাৎ কোন একটা মূলধন সে ব্যাংকে রেখেছে বা যেখানেই রেখে থাকুক না কেন, যেখানে চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর সে 56,180 টাকা পায় এবং 3 বছর পর সে 59,550 টাকা 80 পয়সা পায়, তাহলে সে রেখেছে কত টাকা? যেটা রয়েছে কি, যে 3 বছর পর তার যে টাকাটার পরিমাণ হচ্ছে 59,550.80 পয়সা, আর 2 বছর পর কত পাচ্ছে? 56,180 টাকা। বিয়োগ করে দাও, তাহলে তৃতীয় বছরের সুদ হিসাবে কত পাচ্ছে সেটা আমি একটা পেয়ে যাব, যেটা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি 0.80, এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 3, 3,370 টাকা 80 পয়সা তৃতীয় বছরে সুদ পাচ্ছে। তাহলে এক বছরে যদি এটা সুদ পেয়ে থাকে, প্রথম 2 বছরে এতটা না পেলেও মোটামুটি ডবলের কাছাকাছি সুদ পাবে। মানে 3, আমি যদি এটা 3,370 টাকা আমি অ্যাপ্রক্সিমেটলি 3,400 ধরে নিই,
বা 3300 ধরে নাও, কম হবে যেহেতু, তাহলে টোটাল 6600 মতো সুদ পাচ্ছি আমি 2 বছরে। তাহলে এখানে দেখো 56,000 আছে, 56,000 থেকে 6600 সুদ হবে না এখানে, আমাকে যেটা অ্যাপ্রক্সলি আমি বললাম অনুমান করে করতে হবে। তাহলে 2 বছরে মোটামুটি দেখো ডবল 6000-এর মতো যদি সুদ বাদ যায় 56,180 থেকে, তাহলে সুদটা আসলটা দেখো 50,000-এর কাছাকাছি আসছে। দেখো এখানে 52,500 তো হবে না, 45,000 তো অনেক পিছনে, 48,700টাও 50,000 থেকে অনেক নিচে, তাহলে এখানে এক্সাক্ট 50,000 আছে। তাহলে আমরা বলতে পারছি সেটাই আমাদের অ্যান্সার আসবে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। যদি 50,000-এর বদলে 50,000-এর কাছাকাছি কোনো সংখ্যা থাকতো তাহলে হয়তো সেটাই অ্যান্সার আসতো। ওকে, কি এখানে তোমাদের অপশন এইরকমই থাকবে, এটা ভাবতেই পারো যে এখানে 50,000 আছে, 50,000-এর খুব কাছাকাছি একটা অপশন দিতে পারতো, সেই ক্ষেত্রে আমাকে অঙ্কটাকে করে দেখতে হতো। কিন্তু এই ধরনের অঙ্কগুলো যেহেতু টাইম, তোমাদের কিলিং ম্যাথ এগুলো, বা তোমাদের সময় নিয়েই নেবে যদি এগুলোকে p×1+r/100n করে বা অন্য কোনো মেথডে করতে যাও, তা সেই ক্ষেত্রে সময় যেহেতু চলে যাবে, তো অপশনস তোমাকে সেই রকমই দেওয়া থাকবে যেখান থেকে আমরা চাইলে অঙ্কগুলি না করেও বার করতে পারছি বা পারি। ওকে, তো অপশন নাম্বার বি হচ্ছে তার সঠিক উত্তর, 50,000 হচ্ছে আসল। পরবর্তী, একটি বৃত্তের পরিধি হচ্ছে 308 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত? পরিধির ফর্মুলা কি? 2πr, আর ক্ষেত্রফলের ফর্মুলা πr²। তাহলে আমার r চাই, তাই না? এক্স্যাক্টলি r চাই। 2πr = 308, তাহলে r = কত? 308 ইন্টু পায়ের জায়গায় 22-এর 7 এখানে বসিয়ে দিলে এখানে হয়ে যাবে 7/22, আর এখানে হয়ে যাবে 2টা ভাগ, মানে 1/2। ওকে, তাহলে এখান থেকে যদি আমি ভাগ করি, তাহলে ভাগ 2 দিয়ে এটা ভাগ করলে পাচ্ছি 154, এখানে 22 দিয়ে এটা ভাগ করলে পাচ্ছি 7, তাহলে r = হচ্ছে 49। আর যদি 49 হয় তাহলে πr² হচ্ছে 22/7 ইন্টু 49, এখানে কেটে দিলে পাচ্ছ 7 7 49, সরি 49 ইন্টু 49, এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 22 × 7 × 49, কারণ আর 49 বেরিয়েছিল। এই গুণটাকে যদি আমি করি তাহলে 154 ইন্টু 49, বা এখানে এটাও করতে পারো 22 × 343, গুণ করতে বেশি সুবিধা হবে। তাই 343 মানে হচ্ছে 686, আবার 686, 6 8 6 14 4 থাকছে 1, 14 1 15 5 7, 7,546, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। পরবর্তী রয়েছে, একটি সাংকেতিক ভাষায় রিলেশনসকে লেখা হয় TSRONLIEA এবং নাম্বারকে লেখা হয় URNMEB, তাহলে সেই ভাষায় কি আছে? স্পেকুলেশন, তাকে কি লেখা হবে? কি রয়েছে এখানে? যে স্পেকুলেশন যেটা রয়েছে, কি দেখতে হবে আমাকে যে এখানকার সম্পর্কটা কি বা রিলেশনটা কি। রিলেশনসটাকে লেখা, সরি রিলেশনসই রয়েছে এখানে, তাই রিলেশনসটাকে কি লেখা হয়েছে এখানে? TSRONLIEA। যদি দেখো এখানে তুমি কোনো সম্পর্ক খুঁজে পাবে না যেটা তোমার আর কে কিভাবে টি করেছে, ই কে কি এস করেছে সেটা। তো এখানে কি হয়েছে? এখানে হয়েছে অ্যালফাবেটিক যে অর্ডার, অর্থাৎ A to Z, সেটাকে উল্টো ভাবে দেখো আগে পরে, যেভাবে আমাদের অভিধানে বা ডিকশনারিতে লেখা থাকে এ আগে, বি পরে, সি আগে, তারপর ডি, তারপর ই, এরকম ভাবে এখানেও সেটাকে উল্টো করে লেখা হয়েছে, জেড থেকে, জেড কে আগে রেখেছে। ওকে, তাহলে সবার থেকে দূরে যেটা কাছে আছে দেখো এ, সেটা দেখো সবার শেষে আছে, তারপর এর ঠিক পরে কাছাকাছি আছে ই, সেটা দেখো তারপরে রয়েছে। ঠিক আছে, এইভাবে উল্টো করে সাজিয়েছে। এখানেও ঠিক দেখতে পাবে নাম্বার, এখানে দেখো সবার থেকে কাছে এর কাছাকাছি বি, সেটা দেখো সবার শেষে আছে, তারপর রয়েছে ই, তারপর এম, এন, আর, ইউ। ওকে, বুঝতে পেরেছো আশা করছি এবার। সেটা অ্যালফাবেটিক লেটার ওয়াইজ বা লেটার নাম্বার ওয়াইজ, যেটা সিরিয়াল নাম্বার, তাকে উল্টো ভাবে সাজানো হয়েছে। তাহলে এখানে স্পেকুলেশন যেটা রয়েছে সেখানে এ সবার আগে আছে, তাহলে এ সবার শেষে থাকবে। এরপর আছে কি? এরপর আছে সি, তাহলে এরপর থাকবে সি, সি এর পর থাকবে ই, তারপর থাকবে আই, তারপর কি রয়েছে? এল, এল, তারপর থাকছে এন, এন, তারপর ও, তারপর পি, তারপর এস, তারপর টি, লাস্টে ইউ রয়েছে। তাহলে দেখো এখানে UTSPONLIECA এটা রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। আচ্ছা, এটা নিয়েছিলাম। ওকে, পরবর্তী রয়েছে 3x + 2y = 13, তাহলে y² - 4y + 4 = 0 হয়, তাহলে x ও y এর মান কত? এই যে এখানে দ্বিঘাত সমীকরণ রয়েছে, বা একটা যেটা ফর্মুলা রয়েছে, যেখানে আমি y² - 2 × y × 2 + 2² লিখতে পারি, যেখান থেকে y - 2 এর হোল স্কোয়ার করতে পারি সমান 0, তাহলে y - 2 = 0, y = 2 পেয়ে গেলাম। y = 2 যদি পেয়ে যায়, এখানে মান বসিয়ে দাও, যেটা হচ্ছে 3x + 2 × 2 মানে হচ্ছে 4 = 13, তাহলে 3x = 9,
x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 2, তাহলে x আর y এর ভ্যালু হচ্ছে 3 and 2, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। পরবর্তী, একটি দলে ভিন্ন উচ্চতা যুক্ত 5টি মেয়ে আছে, এইচ এর উচ্চতা ই এর থেকে কম, সেটা লিখে নি। এইচ এর ই হচ্ছে বেশি, তার মানে তার থেকে এইচ এর হচ্ছে কম। এফ এর উচ্চতাও পি এর থেকে কম, এফ এর উচ্চতাও পি এর থেকে কম, পি আবার জি এর থেকে কম উচ্চতা, পি আবার জি এর থেকে কম উচ্চতা, তাহলে এখানে বসবে জি। তাহলে এদের মধ্যে সব থেকে কম উচ্চতা কার? একই দলে ভিন্ন উচ্চতা 5 জন রয়েছে, তাহলে সব থেকে কম উচ্চতা দেখো এখানে যেটা রয়েছে এইচ। এবার কোথায় অবস্থান করছে সেটা আমি বলতে পারছি না, হয় এইচ হতে পারে নয়তো এফ হতে পারে, দুজনারই হতে পারে। এবার ই এইচ যদি এখানে চলে আসে এইভাবে, তাহলে দেখো এইচ হবে আনসার, কিন্তু এর অবস্থানটা তো আমি জানি না কোথাও, তাহলে এইচও হতে পারে এফও হতে পারে। এবার অপশনে দেখো এইচ কোথাও নেই কিন্তু এফ রয়েছে, তাহলে আমরা সেটাকে করবো আনসার অপশন নাম্বার এ, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 7:2। ওকে, 5 বছর আগে, 5 বছর আগে পিতা ও পুত্রের বয়স ছিল 7:2, তা ধরে নাও 7x 2x। 5 বছর পর কত হবে? তাহলে এটা 5 বছর আগে, তাহলে এখানে একটা প্রেজেন্ট লাইন আছে, তারপরে আরো 5 আছে, তাহলে 10 বছর এক্সট্রা হচ্ছে, তাহলে 7x প্লাস 10 হবে। আর যদি রেশিও করি এটা হবে 2x প্লাস 10, তখন বলেছে অনুপাত 9:4, মানে 9/4। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করব, যেখান থেকে যদি বার করি তাহলে হচ্ছে 28x প্লাস 40 ইকুয়াল টু 18x প্লাস 90, যেখান থেকে আমি পাচ্ছি 10x ইকুয়াল টু 50, x ইকুয়াল টু 5। x ইকুয়াল টু 5 হলে এ হচ্ছে 35, এ হচ্ছে 10, যেটা হচ্ছে 5 বছর আগের। তাহলে বর্তমানে কত? বর্তমানে হচ্ছে 40 আর 20। এবার কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে কত বছর পর? ধরে নাও x বছর পর আবার। 40 প্লাস এক্স বাই 20 প্লাস এক্স ইকুয়াল টু 2/1, যেখানে পাচ্ছি 40 প্লাস এক্স সমান 40 মাইনাস প্লাস 2x, 40 আর 15, 15 হবে 30। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কি, তোমার এদিকে মাইনাস হয়ে গেলে পাচ্ছি x ইকুয়াল টু 10। তাহলে 10 বছর পর অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, যে 10 বছর পর পিতা পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পরবর্তী রয়েছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি 450 মিটার দীর্ঘ ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় নেবে? 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে মিটার প্রতি সেকেন্ডটাকে কনভার্ট করে নাও কিলোমিটার প্রতি ঘন্টা থেকে। 54 ইন্টু 5/18, যেখান থেকে পেয়ে যাচ্ছি 15 মিটার প্রতি সেকেন্ড। 15 মিটার প্রতি সেকেন্ডে যদি যায় 450 মিটার যেতে হবে, 15কে কত দিয়ে গুণ করলে 450 মিটার হয়? ইন্টু 30, তাহলে একেও 30 দিয়ে গুণ, তাহলে 30 সেকেন্ড সময় লাগবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে প্রদত্ত বিবৃতি ও সমাধানগুলি মনোযোগ সহকারে পড়ে নির্ধারণ করুন প্রদত্ত সমাধানগুলির মধ্যে কোনটি বা কোনগুলি প্রদত্ত বিবৃতি সাপেক্ষে সত্য। W ইকুয়াল টু H গ্রেটার দেন ইকুয়াল টু G ইকুয়াল টু C গ্রেটার দেন ইকুয়াল টু T লেস দেন ইকুয়াল টু L লেস দেন ইকুয়াল টু M। ওকে, তো এখানে দেওয়া আছে T লেস দেন ইকুয়াল টু W, তাহলে W এখানে রয়েছে, T এখানে রয়েছে, তাই T এর থেকে C বড় অথবা সমান, C G এর সাথে সমান, G এর থেকে H বড় বা সমান, তাহলে এখান থেকে বলতে পারছি যে T এর থেকে W তো বড় হবেই বা সমান হবে, তাহলে 1 নম্বর সমাধানটা ম্যাচ করছে। তারপর এখানে বলেছে C গ্রেটার দেন ইকুয়াল টু M, এখানে রয়েছে C, এখানে রয়েছে M, C হচ্ছে T এর থেকে বড়, T এর থেকে L বড়, আবার T এর থেকে C ও বড়, আর L এর থেকে M বড়, তাহলে C এর থেকে যে M বড় সেটা এখান থেকে স্পষ্ট হচ্ছে না, বা কোনো রিলেশনটা আমরা বোঝা যাচ্ছে না, বা M এর থেকে ছোট না C, না M এর থেকে C বড়, সেটা কোনোটাই বোঝা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে যে C গ্রেটার দেন ইকুয়াল টু M, এটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারছি না বা স্পষ্ট বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমাধানটাকে আমরা চাইছি না। তো যেটা রয়েছে কেবলমাত্র 1 নম্বর সমাধান, সেটা হচ্ছে অপশন নাম্বার সি তে, সেটাকে আমরা ধরতে পারি সঠিক হিসাবে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে সেই সংখ্যাটি নির্ধারণ করুন যা নিম্ন প্রদত্ত শৃঙ্খলার প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে।
86, 74, 62, 54, ড্যাশ 42, 38। ঠিক আছে, তাহলে 86 থেকে 74 হয়েছে, কত বাদ গেছে? 12। 74 থেকে 62 বাদ গেছে, কত বাদ গেছে? 12। তারপর 62 থেকে 12 বাদ গেছে, 62 থেকে 54 হয়েছে, কত বাদ গেছে? 8। আবার এখানে 42 থেকে 38 বিয়োগ গেছে, কত বাদ গেছে? 4। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম দুটোতে 12 গেছে, তাহলে তারপরটাকে যদি আমি 8 বিয়োগ দিই 44 থেকে 8, তাহলে আমি পেয়ে যাচ্ছি 46। তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে 46। দেখো 46-এর পর 42-এর মধ্যে ডিফারেন্স পেয়ে যাচ্ছি 4, 42 থেকে 38-এর মধ্যে ডিফারেন্স পেয়ে যাচ্ছি 4। তাহলে আমাদের রিলেশনটা 12 12, 8 8, 4 4 গ্যাপে আছে। প্রথমে এইটা হচ্ছে 12 ডিফারেন্স, তারপর একটা 12 ডিফারেন্স, এই দুটোর মধ্যে, এই তিনটের মধ্যে থাকছে 8-এর ডিফারেন্স, আবার এই তিনটের মধ্যে থাকছে 4-এর ডিফারেন্স। ওকে, তাহলে সেই হিসাবে 46 বসবে প্রশ্নসূচক চিহ্নতে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, যদি y ইকুয়াল টু কিউব রুট 6 মাইনাস 4 হয়, তাহলে y কিউব প্লাস 12y স্কোয়ার প্লাস 48y প্লাস 100 এর ভ্যালু কত? এটাকে আমাকে ফর্মুলাতে নিয়ে আসতে হবে, যেখান থেকে আমি লিখতে পারি y কিউব, তোমরা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা জানো, তাহলে a কিউব a প্লাস বি হোল কিউবের ফর্মুলাতে নিয়ে এসো। তাহলে y কিউব প্লাস 3 ইন্টু y স্কোয়ার ইন্টু 4 প্লাস 3 ইন্টু y ইন্টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16 3 48 চলে আসছে। তাহলে এখানে থাকছে 4 কিউব মানে হচ্ছে 64, এখানে আছে 100, তাহলে প্লাস 36 এক্সট্রা। এখান থেকে আমি পাচ্ছি y প্লাস 4 এর কিউব প্লাস 36। এবার y এর ভ্যালু এখানে বসিয়ে দাও, যেটা রয়েছে কিউব রুট 6 মাইনাস 4 প্লাস 4 এর কিউব প্লাস 36। 4 4 কেটে যাবে, কিউব রুট আর কিউবের জন্য উড়ে যাবে, তাহলে 6 প্লাস 36 ইকুয়াল টু 42, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। পরবর্তী, 8 জন এম এন পি এস টি ভি এক্স এবং ওয়াই সবাই উত্তর দিকে মুখ করে একটি সরল রেখায় বসে আছে। সারির একদম শেষ প্রান্তের দিক একটি থেকে এন দ্বিতীয় স্থানে বসে আছে। ওকে, 8 জন আছে, তাহলে 8 জনের সিট আমি আগে ড্র করে নিই। 1 2 3 4 5 6 7 8, দুটো করি, 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এখানে কি করছে? এখানে যেটা হচ্ছে যে এম এন পি এস টি ভি এক্স এবং ওয়াই এইগুলো কি আছে? উত্তর দিকে মুখ করে বসে আছে। প্রথমে দিয়েছে যে শেষ প্রান্তের একটি থেকে এন দ্বিতীয় স্থানে আছে, তাহলে হয় এইখানে এন থাকতে পারে, আর নয়তো এন এখানে থাকতে পারে, তাই না? এম এবং এন এর মাঝখানে মাত্র 3 জন বসে আছে, তাহলে এন এবং এম এর মাঝখানে যদি 3 জন থাকে, 1 2 3, তাহলে এম এখানে বসছে, আর নয়তো এখানে বসেছে, দুটো হতে পারে। তারপর কি রয়েছে? পি ঠিক এম এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে, তাহলে পি ঠিক বসেছে এম এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে পি বসেছে এখানে, অথবা ডান দিক থেকে দ্বিতীয় স্থানে পি বসেছে এখানে। তারপর কি রয়েছে? যে পি এর ডান দিকে যতজন বসেছে, এস এর বাঁ দিকে ঠিক ততজনই বসেছে, তাহলে পি এর ডান দিকে এখানে 3 জন বসেছে, তাহলে এখানে কি আছে? এম এর ডান দিকে, সরি আরেকবার, এস এর বাঁ দিকে ঠিক ততজনই বসেছে, তাহলে পি এর ডান দিকে বসেছে 3 জন, তাহলে এসটা বসবে এখানে, তাহলে এস এর বাঁ দিকে 3 জন। এখানে দেখো এখানে কি বসেছে? পি এর ডান দিকে যতজন বসেছে, পি এর এখানে তো কেউ বসেনি, তাহলে এস এর বাঁ দিকেও কেউ বসবে, তাহলে এস বসবে এখানে। ঠিক আছে, এবার বসেছে টি এবং এস এর মাঝখানে ঠিক 3 জন আছে, টি এবং এস এর মাঝখানে 3 জন, তাহলে যদি 3 জন থাকে তাহলে টি কে এখানে বসতে হচ্ছে, আর এখানে থাকলে এখানে টি কে বসতে হচ্ছে। ক্লিয়ার? টি কিন্তু কোনো দিকে শেষ প্রান্তে বসে নেই, তাহলে এইটা তো বসছে শেষ প্রান্তেই বসতে হচ্ছে, তাহলে এই সিরিয়ালটা চলে গেল বাদ, চলে আসবে ওপরেরটাই আমাদের অ্যাকুরেট। তাহলে এবার বলছে ওয়াই ঠিক এক্স এর ডান দিকে বসে, তাহলে এক্স এর ডান দিকে ওয়াই একটাই জায়গা পড়ে আছে, আর বাকি কে থাকছে? বাকি থাকছে ভি, সে বসে গেল এখানে। তাহলে ভি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে? ভি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে প্রথম দ্বিতীয় তৃতীয় ওয়াই বসে আছে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তারপর √2k + 11 এর মান নির্ণয় করুন, যেখানে k হলো 16 25 13 26 ও 15 এর গড়। এদের গড়গুলো করে নাও, এদের মধ্যে যোগ করো, 16 25 41 41 13 54 54 26 80 80 আর 15 হচ্ছে 95। তাহলে 95/5, তাহলে হচ্ছে 19। 95/5 মানে হচ্ছে 19, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2 × 19 + 11, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 38 + 11 বা √49 ইকুয়াল টু হচ্ছে 7। অপশন নাম্বার এ তে রয়েছে।
পরবর্তী রয়েছে যদি 0.17y ইকুয়াল টু 10.2 হয় তবে y এর মান কত? কি আছে 0.17y ইকুয়াল টু 10.2, তাহলে y ইকুয়াল টু 10.2 বাই 0.17, দশমিক তুলে দিলে 102 ইন্টু 100 বাই 17 ইন্টু 10, এদিকে 0 0 কেটে দাও, 17 6, তাহলে 6 10 60, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 60, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত রাশিমালাটির সরলীকরণ করুন। এখান থেকেই করে দেবে, ভাগ প্রথমে হয়ে যাবে, তাহলে পেয়ে যাবে 12 মাইনাস 3 যোগ 4, আর নিচেতে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 27, 27 মাইনাস 7 প্লাস 6, ওপরে পাচ্ছ 12 আর 4 16 থেকে 3 বাদ মানে 13, বা এখান থেকে পাচ্ছ 13 27-এর সাথে 1 বিয়োগ মানে হচ্ছে 26, তাহলে হচ্ছে 1/2, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। পরবর্তী, 8 জন লোক EHMPSTY এবং জেড উত্তর দিকে মুখ করে একটি সরলরেখায় বসে আছে। ই বসেছে রেখাটির কোনো একদিকের শেষ প্রান্ত থেকে চতুর্থ স্থানে, আবার তাই একই রকম দুটো জায়গা আমাকে নিয়ে নিতে হবে, 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে কি বসেছে? ই বসেছে রেখাটির একদিকের শেষ প্রান্ত থেকে চতুর্থ স্থানে, তাহলে 1 2 3 4 এখানে বসেছে হয়তো, আর নয়তো এখানে বসেছে। এইচ বসেছে ই এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ডান দিকে তৃতীয় স্থানে বসেছে এইচ, বা এ বসেছে এখানে। এইচ এর ডান দিকে যতজন বসেছে, এইচ এর ডান দিকে এখানে একজন বসেছে, এম এর বাঁ দিকে ঠিক ততজন বসেছে, তাহলে এম বসবে এখানে বা এখানে বসবে এম। এম এবং পি এর মধ্যে কেবল একজন আছে, এম আর পি এর মধ্যে যদি একজন থাকতে হয়, দেখো এটা পসিবল আর হলো না, তাহলে এখানে বসে গেল পি, তাই তো। একজন এস বসেছে জেড এর ঠিক ডান দিকে, তাহলে জেড এর ঠিক ডান দিকে যদি হতে হয় জায়গা, এখানে জেড এর পর এস। আর জেড এবং টি এর মধ্যে কেবল একজন আছে, জেড এবং টি এর মধ্যে, তার টি বসেছে এখানে, তাহলে বাকি থাকছে ওয়াই, সে বেচারা এখানেই বসবে। ক্লিয়ার? তাহলে এখানে বসেছে ওয়াই এর বাঁ দিকে কতজন বসেছে, ওয়াই এর বাঁ দিকে একজন বসেছে এম, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে রয়েছে। পরবর্তী, এবি ও সিডি হলো একটি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শক। পি ও কিউ বিন্দু যথাক্রমে এবি ও সিডি এর এমন ভাবে রয়েছে পি কিউ রেখা বৃত্তটিকে আর বিন্দুতে স্পর্শ করছে, যেখানে পি ও কিউ এর মান নির্ণয় করো। ঠিক আছে, একটা বৃত্ত, যার একটা স্পর্শক আর একটা তার সমান্তরাল স্পর্শক, এটা রয়েছে এবি, এটা রয়েছে সিডি। এদের ওপরে পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দু, যেটাকে এমন ভাবে রয়েছে পি কিউ টানলে তা বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করলো, স্পর্শ করলো, ছেদ নয়, ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে পি ও কিউ এই কোণটার মান কত হবে? দেখো এখানে এই দুটো পরস্পর সমান্তরাল ছিল, এখানেও এটাও স্পর্শক, যদি সমান্তরাল দুটো স্পর্শকের মধ্যে কোনো সরলরেখা ও আবার ত্রিভুজটিকে তোমার এটিকে স্পর্শ করছে, যা টাচ করছে এইভাবে, তাহলে এদের মধ্যে যে কোণটা বা অ্যাঙ্গেলটা তৈরি হবে, সে যদি আমরা এইভাবেই টেনে থাকি, দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে 80 100 90 85, তুমি এইভাবেও অন্যরকম ভাবেও টানতে পারতো অবশ্যই। দেখো এখান থেকে যদি আমি টানতাম, এইভাবেও টানতে পারতাম, তাই না, সেভাবেও আসতো এইরকম ভাবে কোণটা, কিন্তু যেভাবেই এসে থাকুক না কেন তোমার কোণটা 90 ডিগ্রি আসবে। ক্লিয়ার? তা এটা তোমরা দেখেই বুঝতে পারবে, ছবিটা যদি ড্র করতে পারো ঠিকঠাক, তোমার অঙ্ক আলাদা করে করার কোনো প্রয়োজন নেই, আর অ্যাকচুয়ালি এগুলো করার জন্য দেয়ও নি, তোমাকে ছবিটা ড্র করতে পারলে তুমি অ্যান্সার করতে পারবে, যেটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে CDEXYZ, এই বিভিন্ন বয়সের 6 জন ব্যক্তি, এদের মধ্যে শুধুমাত্র একজন ওয়াই এর থেকে ছোট, একজন বলেছে ওয়াই এর থেকে ছোট, এক্স আবার ই এর থেকে বড়, আচ্ছা এক্স হচ্ছে ই এর থেকে বড় কিন্তু ডি এর থেকে ছোট, তাহলে ডি তার থেকে বড়। ই আবার ওয়াই এর থেকে বড়, তাহলে ই হচ্ছে আবার ওয়াই এর থেকে বড়। ডি অথবা সি উভয়েই কেউ সব থেকে বড় বয়সে বড় নয়, অর্থাৎ ডিও নয় সিও নয়। তাহলে কি বলেছে, এদের থেকে জেড বড় অবশ্যই হবে, আর ডিও যদি বড় না হয় সিও যদি বড় না হয়। 1 2 3 4 5, তাহলে সি কি বলেছে, সি উভয়ই কেউ সব থেকে বয়স্ক নয়, তাহলে কতজন, আর এখানে কি বলেছে জেড এর, আচ্ছা আচ্ছা এক্সট্রিমলি ওয়াই এর থেকে ছোট একজনই, ওয়াই এর থেকে ছোট যদি একজনই হয়ে থাকে,
তাহলে এখানে সি বলেছে, এখানে ডি যেহেতু নয় বড় বলেছে, সিও যেহেতু বড় নয়, তাহলে একটাই পড়ে থাকছে জেড, যে বেচারা এখানে বসতে বাধ্য, আর সি এখানে বসতে বাধ্য। কারণ যদি এখানে সি বসতো তারপর জেড বসতো, তাহলে ওয়াই থেকে জেড এর থেকে বড়, তাহলে আচ্ছা এখানে জেড এর থেকে বড়, দেখো এখানে জেড এর থেকে ছোটর কথা কেউ বলেনি কিন্তু কোথাও, তাই না? জেড বিভিন্ন বয়সের ব্যক্তি, ওয়াই এর থেকে ছোট, এক্স ই এর থেকে বড়, ডি এর থেকে ছোট, ই ওয়াই এর থেকে বড়, ডি অথবা সি উভয়েই কেউ সব থেকে বয়স্ক নয়, তাহলে যদি ডি এবং সি কেউই না হয়ে থাকে, পড়ে থাকছে কেবলমাত্র জেড, কারণ ডি বাকিদের থেকে বড়, এক্স ই ওয়াই এর থেকে। সি এখানেও বসতে পারে, সি এখানেও বসতে পারে, ক্লিয়ার, কিন্তু জেড সবার থেকে উপরে বসবে। তাহলে কতজন ব্যক্তি জেড এর থেকে বড়? একজনও নয়, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর, কেউই নয়। পরবর্তী রয়েছে একজন পুরুষ 20 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারেন এবং একজন মহিলা 30 দিনে ওই কাজটি সম্পন্ন করতে পারেন। দুজন পুরুষ ও 3জন মহিলা কত দিনে ওই কাজটি সম্পন্ন করতে পারবেন? তাহলে একটি পুরুষের যে কাজটা করতে 20 দিন সময় লাগছে, মহিলার করতে সময় লাগছে 30 দিন। তাহলে এটা যদি টাইমের হয় তাহলে ওয়ার্ক রেশিও কি হবে? উল্টো, তাই না? 30:20, ম্যান ও ম্যান। তাহলে এ 30 ইউনিট করলে এ 20 ইউনিট, বা এ 3 ইউনিট করলে এ 2 ইউনিট, ঠিক আছে? বা এখানে আমি বলতে পারি এবার ম্যান অ্যান্ড ওম্যান, এ 3 ইউনিট করলে এ করবে 2 ইউনিট। এখানে কি হচ্ছে এবার, তুমি এখানে কি করছে, 20 দিনে করতে পারছে ম্যান, তাহলে ম্যান করছে 20 দিনে মানে হচ্ছে 60, আর এখানেও দেখো এ করছে 30 দিনে, এও করছে 60, তাহলে কাজের পরিমাণ হচ্ছে 60 ইউনিট হয়ে গেল। এবার দুজন পুরুষ আর 3জন মহিলা, দুজন পুরুষ কত ইউনিট করবে? 3 গুণিত 2 মানে হচ্ছে 6 ইউনিট, আর 3জন মহিলা 2 গুণিত 3 সমান 6 ইউনিট, তাহলে মোট করছে 12 ইউনিট, তাই না? তাহলে সেই কাজটা করলে 60 ইউনিট কাজ করতে সময় লাগবে কত? 60/12 সমান হচ্ছে 5 দিন। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কনজিউম লেখা হয় CEMNOSU দ্বারা এবং COMPL কে লেখা হয় CELMOP দ্বারা, ওই ভাষায় ইংলিশকে কি লেখা হবে? এখানেও দেখো সেই আগের মেথডই ব্যবহার করেছে, যেখানে ছিল জেড থেকে এর দিকে পরপর সাজিয়েছিল, যেরকম রয়েছে এখানে এ থেকে জেড এর দিকে সাজিয়েছে। দেখো CONSUME, দেখো সব থেকে এর কাছে রয়েছে সি, সেটা দেখো আগে আছে, তারপর হচ্ছে ই, এর পর রয়েছে দেখো এম, এম এর পর এন, এন এর পর ও, ওর পর এস, তাই না? তারপর লাস্টে ইউ। তাহলে এটাকেও সেটা আমাকে সাজিয়ে দিতে হবে, এটাকেও। সবার আগে রয়েছে ই, এফ জি, তাহলে পেয়ে যাচ্ছি জি, তারপর পাচ্ছি এইচ আই, তাই না? ইজিএইচআই খোঁজো, ইজিএইচআই একমাত্র অপশন নাম্বার ডি তে, ইজিএইচআই, তাহলে সেটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি তে রয়েছে। পরবর্তী সরল করুন। কি আছে? সহজ একটা সরল, সিম্পল একটা সরল। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে, যেখানে এই ভাগটা সবার আগে হয়ে যাবে, যেখান থেকে পাবো 3। তারপর কি আসবে? এখানে এই 3-এর সাথে 6টা গুণ হয়ে যাবে, যেখান থেকে পেয়ে যাবো 18, আর এখান থেকে পেয়ে যাবো 16। তাহলে আমি পাবো 72 - 4 × 40 প্লাস 18 - 16 প্লাস 20, যেখান থেকে 72 - 4 ইন্টু, এখান থেকে পাচ্ছি 2 42, 4 × 42 প্লাস 20, এখান থেকে পাচ্ছি 72 মাইনাস 4কে 42 দিয়ে গুণ করলে 4 4 160 আর 168 প্লাস 20, বা এখান থেকে পেয়ে যাচ্ছি -168 প্লাস 92, যেখান থেকে বিয়োগ করলে -76, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি 56 ডিভাইডেড বাই 14 × 2² - 12 - z ডিভাইডেড 3 প্লাস 10 = z হয়, তাহলে যেটা আছে অ্যাকচুয়ালি সরলই করতে বলেছে। তাহলে এখান থেকে ভাগ করে দাও, 4 গুণিত 2² করে দাও 4 মাইনাস 12 গুণ 6 দিয়ে ভাগ করে দাও 3 কে 2 যোগ 10, এখান থেকে পাচ্ছ 16 বিয়োগ 24 যোগ 10, এখান থেকে পাচ্ছ 26 বিয়োগ 24 সমান হচ্ছে 2, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, জেড এর ভ্যালু। নেক্সট, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যেটা হচ্ছে 1/1 + tan θ প্লাস 1/1 - tan θ = 4, যেখানে থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম, তাহলে cosec স্কয়ার θ প্লাস sec স্কয়ার θ এর ভ্যালু কত হবে? এটাকে একটা লিঙ্ক আমি দিয়ে দিই, বা দিয়ে দিই, এইখানে থেকে যদি আমি করি, এখান থেকে যেটা পাবো এই দুটোকে যদি যোগ করি তাহলে পেয়ে যাবো ওপরে
ওপরে পেয়ে যাচ্ছি, আমি একদম যদি ডিরেক্টলি করে দিই তাহলে দেখো এখান থেকে এটা চলে আসবে এখানে, আর এটা চলে আসবে এখানে, এবং 1 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2 tan থিটা বাই এখানে থাকবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, যার ভ্যালু হচ্ছে tan 2 থিটা ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা আর কিছু না। এবার তোমরা কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা এর ভ্যালু কত সেটা বার করো, যেটা অপশন দিয়ে দিয়েছে 5/2, 9/2, 4/3, 8/3। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের 9/5/2022-এর CBT 2 এর লেভেল 6 এর ফার্স্ট শিফটের প্রথম 35টি ম্যাথ রিজনিং। পরবর্তী 35টি ম্যাথ রিজনিং তোমরা আগামীকাল বা পরবর্তী ক্লাসে পেয়ে যাবে। তো আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলটি যারা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।